আষাঢ় মাস ফেব্রুয়ারি 21 অহংকার রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার। শুভেচ্ছা, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের প্রিয় আয়োজন, প্রতিদিনকার আয়োজন চ্যানেল আই বইমেলা সরাসরি আজকের পর্ব। এবং কথা বলছি আপনাদের সঙ্গে বরাবরের মতো আমি শাফি আহমেদ, এবং আজকে বরাবরের মতো কথা বলবো পাঠক, দর্শক এবং লেখকদের সঙ্গে। শুরুতেই প্রিয় দর্শক, বরাবরের মতো যেটি নিয়ে কথা বলতে বেশি আমরা চাই সেটি হচ্ছে আনন্দ আলো বইমেলা প্রতিদিনের যে সংখ্যাটি থাকে সেটি নিয়ে। জীবনের প্রথম বই, কত স্মৃতি কত গল্প, চমৎকার একটি লেখা আমি এতক্ষণ পড়ছিলাম। একজন লেখক তার জন্মভিটার প্রতি তার যে ঋণ রয়েছে সেটি শোধ করতে একটি বই লিখেছেন, সেটির কথা সেখানে বলেছেন। বইয়ের নাম রোহিণী বেলা, এবং তার নিচেই দেখতে পাচ্ছি সাহিত্যিক আমিনুল ইসলামের একটি লেখা। এবং তার ডান দিকে একটু মজার ব্যাপার হয়েছে, সেটি হচ্ছে যতক্ষণ আপনি যুদ্ধ চালাবেন ততক্ষণ আপনি বিজয়ী, সেই শিরোনামে। আরও বলবো এটির ব্যাপারে, তবে তার আগে আমি একটু আমাদের যে লেখক আছে তাদের সঙ্গে কথা বলছি। আমার ঠিক বাদিকে রয়েছেন, বাসন্তী রঙের একটি পাঞ্জাবি পরে এসেছেন তিনি। দুটি বই দেখতে পাচ্ছি, ফুল ফাগুনের মেলা অজয় রায়, এবং সেই সঙ্গে রয়েছে ডাহুক পাখি ডাকে। চমৎকার দুটি মলাটে বই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, তার কাছ থেকে শুনবো ফুল ফাগুনের মেলা কী নিয়ে লেখা। ধন্যবাদ চ্যানেল আইকে। আমার ফুল ফাগুনের মেলা বইটি হচ্ছে যেহেতু একটা আমাদের শিশু কিশোরদেরকে নিয়ে লেখা, এবং ফাগুনের ফুলকে আমি মেন করছি যে শিশু কিশোররা ওরা কিন্তু একেবারেই কোমল প্রাণ, তো আমি ফুলের সাথে এদেরকে তুলনা করেছি এবং ফুল ফাগুনের মেলায় সেই বইটির নামকরণ করেছি। এবং এই বইটিতে আমাদের বাংলাদেশের গ্রাম বাংলার প্রকৃতি এবং ভাষা, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং আমাদের কৃষ্টি কালচার, এমনকি সংস্কৃতি নিয়েও বিভিন্ন কবিতা এখানে উপস্থাপিত হয়েছে। আমার এখানে একটা 24টি করে কবিতা আছে এখানে আমাদের শিশু কিশোরদের জন্য। এবং এই বইটি অবশ্যই একটা আকর্ষণীয় বই, এবং বইটির মলাট বা প্রচ্ছদ করেছেন ধ্রুবয়েশ, এমনকি অলঙ্করণ করেছেন ধ্রুবয়েশ। এবং ডাহুক পাখি ডাকে একটি সময় কিন্তু ডাহুক পাখি আমরা ডাক শুনতে পাই, তো আমাদের শিশু কিশোররা তখন কিন্তু তাকিয়ে থাকে গাছের দিকে, তারা থাকে ডাহুক পাখিটা কেমন দেখতে, কেমন সেটিকে চিন্তা করে বইটির নামকরণ করা হয়েছে ডাহুক পাখি। সেটিও শিশু কিশোরদেরকে নিয়ে রচনা, এবং সেখানেও আকর্ষণীয় এবং চমৎকার 24টি কবিতা রয়েছে। এবং আমি আশা করব এই বইগুলো থেকে আমাদের শিশুরা যে আমাদের চারপাশের প্রকৃতি সহ বিভিন্ন ধরনের চেনা অচেনা, জানা অজানা বিভিন্ন বিষয়ে জানবে, এবং মোবাইলের যে নেতিবাচক প্রভাব রয়েছে আমাদের কোমল প্রাণ শিশু কিশোরদের, সেই থেকেও তারা কিন্তু অনেকটা প্রভাবমুক্ত থাকবে। দুটি বই, এই দুটি বই পাওয়া যাচ্ছে গাঙ্গুর প্রকাশনে পাওয়া যাচ্ছে, এবং শব্দকথা প্রকাশন পরিবেশক হয়েছে, এবং সিলেটের চৈতন্যর প্রকাশন, ইভেন অনলাইন পরিবেশক রকমারি.com। আন্তরিক ধন্যবাদ আপনাকে অজয়, আপনার বইগুলোর জন্য শুভকামনা রইল। আমাদের সঙ্গে আরও একজন লেখক রয়েছেন, মিমের ছড়া মজায় ভরা আরেফিন রব। আরেফিন রব কী নিয়ে লেখা? অমর একুশের বইমেলা থেকে সবাইকে আমার নিরন্তর শুভেচ্ছা। এটা আমার 15তম বই, এবারকার বই শিশুদের নিয়ে লেখা, মিমের ছড়া মজায় ভরা। আসলে কবি লিখেছেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। আজকের যিনি শিশু আগামী দিনে এদেশের কর্ণধার। তো শিশুরা বেড়ে উঠবে একটা ভালো আবহে, ভালো পরিবেশে, এবং তারা সুপাঠ্য হিসাবে এই বইটা পড়বে মজা। বিশেষ করে প্রাথমিকের ছেলে মেয়েদের জন্য এই বইটা আমার লেখা। এই বইটা প্রকাশ করেছেন ছোটদের প্রকাশনী, আর এটা যথারীতি প্রচ্ছদ দেখেছেন নিয়াজ চৌধুরী তুলি। বইটি পাওয়া যাচ্ছে 889 নম্বর স্টলে। আন্তরিক ধন্যবাদ আপনাকে। আপনার বইয়ের জন্য শুভকামনা রইল। প্রথম হতে হলে খন্দকার আতিকের লেখা, প্রথম মানে ফার্স্ট হতে গেলে কি করা লাগবে সেটা নিয়ে হয়তো কিছু একটা লিখেছেন। খন্দকার আতিক কী নিয়ে লেখা? এটা যারা ক্লাস 6, 7, 8, 9, 10-এর যে শিক্ষার্থী, স্কুল শিক্ষার্থী যারা, তাদের জন্য এই বইটা। বিশেষ করে যেই বাবা মার সন্তান স্কুলের 6, 7, 8, 9, 10-এ পড়ে তাদের জন্য। ক্লাসে প্রথম হওয়া, ফার্স্ট হওয়া খুবই সহজ বিষয়, বাট এই বিষয়টা আমাদের কাছে একটু নানাভাবেই ছাত্রদের কাছে একটু কঠিন মনে হয়, আর সেটা খুব সহজভাবে এই বইটা যদি বাবা মা তার সন্তানের টেবিলে দেয় একবার রিডিং পড়ার জন্য। এখন প্রযুক্তির যুগ, আমাদের সন্তানরা পজিটিভলি প্রযুক্তির নানান কিছুর সাথে জড়িত। এ কারণে আমাদের সন্তানরা ফজরের নামাজের পরে পড়তে বসে না, মাগরিবের নামাজের পরে নাস্তে পড়তে, বাবা মা চায় যে তারা পড়তে বসুক ফজরের নামাজের পরে, মাগরিবের পরে। এই বাবা মা যখন সন্তান পড়তে বসে না, তখন বাবা মা তাকে যে মোটিভেশনাল যে কথাগুলো বলতে চায়, সেই ধরনের
ধরনের কথা এখানে লেখা আছে। বাবা মা যদি এই বইটা তার সন্তানকে একবার রিডিং করাতে পারে তাহলে নিঃসন্দেহেই বাবা মা তার সন্তানকে যে পরামর্শটুকু দিতে চায় সেটা পাওয়া যাবে, আশা করা যায় পাওয়া যাবে। খন্দকার আতিকের বিশ্বাস লেখক লিখেছেন এই বইটি, বিশেষ করে যারা আসলে মোবাইল নিয়ে বেশি ব্যস্ত থাকে তাদের ব্যস্ত জন্য। থাকে, যে মোবাইল নিয়ে যারা ব্যস্ত থাকে, যারা পাঠে মনোযোগী না, এই শিক্ষার্থীদের পাঠে মনোযোগী করার জন্য বাবা মা যেটা চান এই বইটা বাবা মা যদি সন্তানকে একবার রিডিং পড়াতে পারেন তাহলে বাবা মা যেটা চান তার সন্তান 6, 7, 8, 9, 10 যারা পড়ে ওরা যেটা করতে চায় এটা খন্দকার আতিকের গ্যারান্টি আছে। ঠিক আছে, আমরা নিশ্চয়ই বইটি পড়তে বলবো। আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরও রয়েছে আমার যে তোমাকেই লাগবে, মুজিবুর রহমান পলাশ। কাকেই লাগবে স্যার বলেন? আসলে এখানে কবি হিসাবে আমি মুজিবুর রহমান পলাশ। কবির লাগবে কবির মনের মানুষকে। প্রেম চিরন্তন, প্রেম একদম স্বর্গ হতে আসবে, স্বর্গে যায় চলে, প্রেমের জন্মস্থান স্বর্গ। আর সেই কারণে যদিও এই মানুষ প্রাণ ছাড়া মানুষ বাঁচে না, আর অক্সিজেন ছাড়া প্রাণ বাঁচে না, আর সেই অক্সিজেনের মতো মনের মানুষ আমার মনের মধ্যেই থাকবে, সেই কারণে তোমাকে আমার লাগবে। আর এইখানে শুধু এই আমার যে তোমাকেই লাগবে এই কাব্যগ্রন্থটি নামটি দেখে বা শুনে মনে হবে যে আসলে শুধু প্রেম নির্ভর মনে হয় এই কাব্যগ্রন্থটি। আসলে তা নয়, প্রেম, দ্রোহ, সামাজিক অসঙ্গতি, মানবিকতা, দেশপ্রেম, দেশাত্মবোধ, মোটামুটি একটা কবিতার প্যাকেজ বলতে পারেন। এই কবিতাটি, এই কাব্যগ্রন্থটি পাঠ করলে এখানে 47টি কবিতা রয়েছে। কোথায় পাওয়া যাচ্ছে? হ্যাঁ, সোনামণি প্রকাশনী থেকে পাওয়া যাচ্ছে। প্রিন্স যিনি শতাধিকারী তিনি প্রকাশ করেছেন এবং এটি বেশ সাড়া পড়েছে। এবং এখানে যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো বিভিন্ন সেক্টরকে নিয়ে পাঠকরা পড়ে দেখবেন। আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমরা এবারে কথা বলবো জননীতি, গণমাধ্যম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশ প্রেক্ষাপট। মাস্টার শাকিল আমার সিনিয়র সহকর্মী, তিনি আজকে এসেছেন, তাকে আমি পেয়েছি। শাকিল ভাই, কি বলেন তো, কি অবস্থা এই বইটা নিয়ে একটু বলেন? এটা হলো জননীতি, গণমাধ্যম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশ প্রেক্ষাপট। গত 20 বছরে এবং রেপ গঠনের পরে এবং আগে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো গণমাধ্যমে, মিডিয়াতে, সংবাদপত্রে, টেলিভিশনে কিভাবে এসেছে সেটি মূলত এই গবেষণাটি করা হয়েছে। আমার অবজারভেশন, এটি গবেষণা, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষণা বই, এবং আমি এমফিল অ্যাওয়ার্ডও হয়েছে এই গবেষণার জন্য। এবং যে গবেষণার মধ্যে দিয়ে আমি যেটি পেয়েছি সেটি দুর্ভাগ্যজনক, সেটি কখনো আমার বিপক্ষ যায়। আমি একজন সাংবাদিক হয়েও বাংলাদেশের মিডিয়া বুঝে হোক না বুঝে হোক, চাপে পড়ে হোক, সরকারের পক্ষে দাঁড়াতে গিয়ে হোক, এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জনপ্রিয় করার ক্ষেত্রে বেশিরভাগ মিডিয়া ভূমিকা রেখেছে, যেটি কোনোভাবে রাখা ঠিক হয়নি। এবং ভবিষ্যতেও কোনো মিডিয়া, কোনো গণমাধ্যম, কোনো সংবাদপত্র, কোনো সাংবাদিক যেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো, যে সরকারের আমল হোক, সেটি নির্বাচিত সরকার হোক, সেটি অনির্বাচিত সরকার হোক, যে ধরনের সরকার হোক, যেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে সাপোর্ট না করে, জনপ্রিয় করার ক্ষেত্রে ভূমিকা না রাখে, বরং গণমাধ্যমের যে কাজ, সাংবাদিকের যে কাজ, ক্ষমতাহীনদের পক্ষে, ভয়েসলেসের পক্ষে দাঁড়িয়ে ক্ষমতাবানকে বারবার প্রশ্নের মুখে রেখে জননীতিকে সঠিক পথে রাখা এবং ক্ষমতাবানকে সঠিক পথে রাখা, জনগণের পক্ষে রাখা, যে দায়িত্বটি মূলত সাংবিধানিকভাবে, পেশাগতভাবে তাকে দেওয়া হয়েছে, সেই দায়িত্বটি যেন সঠিকভাবে পালন করা এবং ক্ষমতাবানকে প্রশ্ন করা। কোনোভাবেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে কোনোভাবেই যেন তার প্রশ্রয় দেওয়া যাবে না এবং তার পক্ষে কোনোভাবেই লেখা যাবে না, সেটি কোনোভাবে জনপ্রিয় করার ক্ষেত্রে ভূমিকা রাখা যাবে না। সবসময় প্রশ্নের মুখে রাখতে হবে ক্ষমতাবানদেরকে, এবং তাদেরকে না হলে তার ঠিকমতো থাকবে না। কারণ ফোর্থ পিলার, গণমাধ্যমের ফোর্থ পিলার, এবং সাংবাদিকের কাজ হলো ক্ষমতাহীনদের পক্ষে, আমি আবার বলছি, সাংবাদিকের কাজ হলো ক্ষমতাহীনদের পক্ষে দাঁড়িয়ে ক্ষমতাবানকে বারবার প্রশ্নের মুখে রেখে যথাযথ জননীতি প্রণয়ন প্রক্রিয়ায় ভূমিকা রাখে। চমৎকার। এই বইটি কোথায় পাওয়া যাচ্ছে ভাই? এই বই পাওয়া যাচ্ছে অ্যাডওয়ান পাবলিকেশনে, 11 নম্বর প্যাভিলিয়ন, সৌরজ উদ্যান। কেমন সাড়া পাচ্ছেন এই বই? খুবই ভালো সাড়া পাচ্ছি। যারা সাংবাদিক, এবং এটির মোড়ক উন্মোচন করেছেন এই সাবজেক্টটি চয়েস করার কারণে, মোড়ক উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আপনার জন্য খুবই জনপ্রিয় এখন শফিকুল আলম, তিনি এটি, এবং তিনি বলেছেন এ ধরনের বই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই ধরনের গবেষণা পাঠ্য হওয়া উচিত এবং বইটি পাঠ্য হওয়া উচিত। আন্তরিক ধন্যবাদ মাস্টার শাকিল, আপনার বইটির জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আরেকজন লেখিকা আছেন, তাকে আমন্ত্রণ জানাবো। তার হাতে একটি বই রয়েছে, নারীর কলমে দক্ষিণ এশিয়ার গল্প। বাহ, চমৎকার। সম্পাদনা নূর কামরুন নাহার এবং রোকেয়া ইসলাম। আপনি যদি বলেন বইটি সম্পর্কে। বইটি হচ্ছে আসলে দ্বিভাষিক, এই জন্য আমাদের নামটি দেখতেই পাচ্ছেন, বাংলা এবং ইংরেজিতে রয়েছে। নারীর কলমে দক্ষিণ এশিয়ার গল্প, সাউথ এশিয়ান স্টোরিজ অফ উইমেন রাইটার্স। আমরা মূলত চেষ্টা করেছি দক্ষিণ এশিয়ার নারী লেখকদের, প্রমিনেন্ট নারী লেখকদের গল্পগুলোকে একমনে টানার জন্য। এবং এখানে বাংলাদেশের 14টি গল্প রয়েছে, ভারতের 4টি, কারণ আপনি জানেন ভারত একটি বহুভাষী দেশ। আমরা উর্দু, পাঞ্জাবি এবং বাংলা 3 ভাষা থেকে গল্প নিয়েছি। আর রয়েছে আফগানিস্তান 2টো, পাকিস্তান 2টো, নেপাল 2টো, ভুটান 2টো এবং হচ্ছে আপনার শ্রীলঙ্কা 2টো।
এবং প্রত্যেকটা বইয়েরই আমরা সাথে বাংলা এবং ইংরেজি রয়েছে, দ্বিভাষিক। আমরা চেষ্টা করেছি বাংলাদেশের গল্পগুলোকে বিশ্ব পাঠকের কাছে পৌঁছে দিতে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার গল্পগুলো, এবং সেই সাথে দক্ষিণ এশিয়ার যে জীবনযাত্রা, নারীর যে জীবন বাস্তবতা, সেটিকে বাংলাদেশের পাঠকদের কাছে নিয়ে আসার জন্য। আর একটি কথা বলি, সেটি হচ্ছে যে আপনারা জানেন যে দক্ষিণ এশিয়ার ধর্ম, বর্ণ, জাতি এবং ভাষায় হয়তো পার্থক্য রয়েছে, কিন্তু একটি অভিন্ন সুরও কিন্তু রয়েছে। ওখানে নারীর যে জীবন যন্ত্রণা, জীবন বঞ্চনা এবং বাস্তবতা, তার সাথে বাংলাদেশের নারীর যে জীবন যন্ত্রণা, বাস্তবতা, আমরা সাদৃশ্য পেয়েছি এবং সেই সুরটিকে আমরা তুলে আনার চেষ্টা করেছি। এই গল্পগুলোর মধ্যে পাঠক অনেক ক্ষেত্রে নিজেকে দেখতে পাবেন। এটি হচ্ছে অঙ্কুর প্রকাশনীতে পাওয়া যাচ্ছে। আর এই বইটি আমরা আসলে একটু সাড়া পাচ্ছি এজন্য যে এটি ট্রান্সলেশন স্টাডিজের ক্ষেত্রেও অনেক ইউনিভার্সিটি প্রেফার করছে, এবং আপনি জানেন যে সাউথ এশিয়ান স্টোরিজ আসলে এইভাবে বাংলাদেশে আর এক মলাটে এবং দ্বিভাষিক। কোথায় পাওয়া যাচ্ছে আরেকবার দর্শক? এটি হচ্ছে অঙ্কুর প্রকাশনীতে পাওয়া যাচ্ছে 136, 137, 138 নম্বর প্যাভিলিয়ন। আন্তরিক ধন্যবাদ আপনাকে ম্যাডাম, ভালো থাকবেন, আবারও দেখা হবে নিশ্চয়ই। আমাদের সঙ্গে আরো একজন লেখক আছেন, আমার এই পথ চলতে আনন্দ, সঙ্গে রয়েছে ধবধবে সাদা কথামালা। প্রথমে একটু ওনাকে কন্যাকে সঙ্গে নিয়ে এসেছেন লেখক লোকমান হোসেন পলা। কি নিয়ে লেখা? এটা ভ্রমণ বিষয়ক বই। এটা হলো আমাদের ধর্মীয় তীর্থের উপরে, আমাদের এশিয়া সাবকন্টিনেন্টের যে 5টি ধর্ম আমরা সবচেয়ে বেশি দেখি, এই তীর্থস্থানের উপরে বইটা লেখা। এবং এখানে একটি বিষয় উঠে এসেছে, এটা আমিও জানতাম না, আমি অনেক কাটাকাটির পরে দেখেছি। আরা নামে একটি মসজিদ আছে, যেটা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মসজিদ হিসেবে দেখা যায়। কোথায় সেটি? এটা হলো লালমনিরহাটের পঞ্চগ্রাম নামক একটি স্থানে। এটা 650 দশকের দিকে এটা, এবং এটা 650 দশকের দিকে যে মসজিদটা, এটা এভাবে প্রমাণ হয়েছে। জার্মানির একজন আপনার শৌখিন একজন আর্কিওলজিক্যাল, ওনার নাম হলো স্টিভ হং, উনি এটা নিয়ে গবেষণা করেছে এবং এটা নিয়ে অনেক তথ্য উপাত্ত বিদেশ এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং গবেষণা করা হচ্ছে, এবং ধারণা করা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের একজন সাহাবী ধর্মপ্রচারের কারণে চায়না যাওয়ার কারণে এই আমাদের রাস্তাটা ব্যবহার করা হয়েছিল এবং ওখানে মানুষ থাকতো, এবং এটা আপনার তিস্তা নদীর বেল্টের মধ্যে পড়ছে। এবং গবেষণালব্ধ মজার একটু তথ্য পেলাম দর্শক। লেখক তার কন্যাকে সঙ্গে নিয়ে এসেছেন, ধবধবে সাদা কথামালা। কি নিয়ে লেখা? এটি হচ্ছে আব্বুর 50তম জন্মদিনে আব্বুর 50টি কবিতা নিয়ে একটি হচ্ছে কবিতার বই। কিন্তু সাধারণভাবে আমরা আব্বু হচ্ছে ভ্রমণ কাহিনী নিয়েই লিখে, কিন্তু এবার হচ্ছে জন্মদিন উপলক্ষে কবিতা নিয়ে লিখেছে। আচ্ছা, বাবা যে লিখে কেমন লাগে? ভালোই লাগে, ভ্রমণ কাহিনী কার না ভালো লাগে। আচ্ছা, আন্তরিক ধন্যবাদ। দুটি বই কোথায় পাওয়া যাচ্ছে বলবেন? এটা পাওয়া যাচ্ছে আপনার যুদ্ধ প্রকাশনে 715-তে। আন্তরিক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন পলা, আপনার জন্য আরো শুভকামনা রইল। আরেকজন লেখক আছেন আমাদের সঙ্গে, আরও অনেক লেখক রয়েছেন প্রিয় দর্শক, আমরা কথা বলার চেষ্টা করছি। আমাদের সঙ্গে রয়েছেন আব্দুল মোমেন মন, নামই মন রেখেছেন, স্বাধীনতার আর্তনাদ। কী নিয়ে লেখা মন? স্বাধীনতার আর্তনাদ, আসলে আমরা স্বাধীনতাকে যেভাবে চাচ্ছি, স্বাধীনতাকে আমরা পেয়েও স্বাধীনতাকে পাচ্ছি না। প্রকৃতপক্ষে সেই কৃষক থেকে লেখক পর্যন্ত আমরা প্রকৃতপক্ষে স্বাধীনতাকে আমরা পাচ্ছি না। স্বাধীনতার পতাকা উঠছে এবং বারবার স্বাধীনতা নিয়ে রক্তক্ষরণ হচ্ছে। সেই 1757 সাল থেকে যে আমরা স্বাধীনতার সূর্য হারিয়েছি, এখন পর্যন্ত সেই সূর্য আমরা খুঁজে পাই নাই। আচ্ছা, কবে হবে স্বাধীনতা আমার বাস্তবে? সেই বাস্তবতার স্বাধীনতার জন্যই আমি আবেদন করে আমার স্বাধীনতার আর্তনাদ নামের কাব্যটি আমি লিখি। কোথায় পাওয়া যাচ্ছে? এটা উত্তরণের 531 এবং 32 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। আন্তরিক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন লেখক, তার হাতে শাহ এনামুল হক, ডিঙি নৌকার বৈঠা। বাহ, চমৎকার নাম। কি নিয়ে লেখা? ধন্যবাদ। এটা আমাদের অজপাড়া গ্রামের সাধারণ মানুষদের, খেটে খাওয়া মানুষদের, বুভুক্ষ মানুষদের কথা নিয়ে লেখা গল্পগ্রন্থ। তো আরও লেখা আমাদের যে হতদরিদ্র মানুষের, এখানের যে নিষ্পেষিত নিপীড়িত মানুষের জীবন কথা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, গল্প নাকি? এটা গল্প, অনুগল্প। অনুগল্প। কতগুলো গল্প রয়েছে এখানে? 16টা গল্প। চমৎকার। কোথায় পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে গাঙ্গুর প্রকাশন, স্টল নং 5। আচ্ছা, ডিঙি নৌকার বইটা শাহ এনামুল হকের, সবাই পড়বেন। এই গল্পগুলো পড়তে আমাদের ভালোই লাগার কথা। আন্তরিক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, আপনাদের অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন বেলায়েত হোসেন বাদল, আবারও তিনি এসেছেন।
রং সংসার নিয়ে, এবং সেই সঙ্গে রয়েছেন আরেকটি বই গল্পের গাঁও। গল্পের গাঁও একটু ছোট্ট করে আরেকবার একটু বলে জানাচ্ছি। গল্পের গাঁওটা আমি সাধারণত প্রকৃতি নিয়েই লিখেছি। আমার গ্রামের মানুষের সুখ দুঃখের গল্পগুলো আমি ছন্দাকারে লিপিবদ্ধ করেছি, এই জন্য এটা গল্পের গাঁও, এবং এটা খুব ভালো চলছে ভাই। এ পর্যন্ত 150-200 কপির মতো চলছে, আজকে অনেক কপি চলছে। আমার এ পর্যন্ত 3টা উপন্যাস, 3টা কবিতার বই। গত বছর একটা বই বেরিয়েছিল ইন্ডিয়া থেকে, শীতলাকা সন্ধ্যা, ওই বইটাও এবার মোটামুটি অনেক পাঠকে আমার কাছে চাইছে এবং আমি তাদের কাছে পৌঁছে দিয়েছি। এবং আমি যেহেতু পল্লীগ্রামে থাকি, আমার এই গল্পের গাঁও, রং সংসার, বসন্ত বধূ, শীতলকা সন্ধ্যা, নীল রঙের ভালোবাসা, স্বপ্ন দিয়ে লেখা, সব বইগুলোই আমার পাঠক প্রিয়তা পেয়েছে আপনার দোয়ায়। আন্তরিক ধন্যবাদ বাদল, আপনি ভালো থাকবেন এবং আপনিও আপনার ভালো অনেক থাকবেন। শুভকামনা। আমাদের সঙ্গে আরেকজন লেখক আছেন, তাকে আমরা এবছর পাইনি, কিন্তু তিনি এসেছেন, সাকিব সুলেরি, লাল জুলাই। কেমন আছেন? ভালো আছেন? জি। প্রতি বছর জন্মদিনের দিন যে আমাকে আমন্ত্রণ জানানো হয়, এই জন্য অনেক ধন্যবাদ আর কি। গত বছর জন্মদিনের শুভেচ্ছা আপনাকে। থ্যাংক ইউ। আর চ্যানেল আই তো হচ্ছে, আমি বলেছিলাম যে এটা আমার পরিবারের মতো, কারণ আমার সৌভাগ্য হয়েছিল যে চ্যানেলের প্রথম উপস্থাপক এবং ডিরেক্টর হিসাবে কাজ করার আর কি। তা আজকে আসতে পেরে খুব ভালো লাগলো। আর আমার যে বইটা এবার বেরিয়েছে সেটা হচ্ছে লাল জুলাই নাম। ডোমার নীলফামারীর লিঙ্কন নামের একটা ছেলে আমাদের শিল্পকলা একাডেমিতে, যে গরিবের মঞ্চ রয়েছে, রিক্সাওয়ালা, কুলি, মজদুর, শ্রমিক, যাদের জীবনে কোনো বিনোদন নেই, তাদের জন্য একটা মঞ্চ রয়েছে, যে এই বিনোদন মঞ্চে অসহায় মানুষকে বিনোদন দেওয়া হয়, তার পাশাপাশি কাপড় দেওয়া হয়। সেই মঞ্চের একজন সদস্য। সে ঘটনাচক্রে 16ই জুলাইতে যে ছাত্র আন্দোলন হয়, এটার সাথে জড়িত হয়ে যায়। তারপরে তার 19শে জুলাই তার বিয়ের জন্য দিনক্ষণ ঠিক ছিল তার ভালোবাসার মানুষ সানিকার সাথে, কিন্তু সে ওই আন্দোলনের মধ্যে সম্পৃক্ত হয়ে 19 তারিখে সে গুরুতরভাবে অসুস্থ অবস্থায় গুলি খেয়ে মারা যায়। এবং সেই বিয়ের আসরে তাকে বরযাত্রী হিসেবে আসার কথা থাকলেও তাকে মৃতদেহ, তার লাশ নিয়ে তাকে সেখানে উপস্থিত হয়। আর তার যে হবু বউ, সে লাল শাড়ি পরে তার জন্য অপেক্ষা করে, কিন্তু এই দুর্বিষহ এবং অত্যন্ত দুঃখজনক ঘটনার মধ্যে তাদের এই ভালোবাসাটার পরিসমাপ্তি হয়। তাদের এই আত্মত্যাগ ভবিষ্যতে কি হবে বা দেশটা কোন দিকে যাবে সেটা সময়ই বলে দেবে আর কি। আর আরেকটা বইয়ের ব্যাপারে আমি বলেছিলাম যে তারকার ধূসর যাত্রা। এটা হচ্ছে ডোমার নীলফামারী জেরিন ঢাকায় এসে নায়িকা হওয়ার জন্য অনেক সংগ্রাম করে এস্টাবলিশ নায়িকা হয়, অনেক জনপ্রিয়তা পায়, কিন্তু সময়ের সাথে সাথে চলচ্চিত্রের অবস্থা খারাপ হতে এবং বয়সের সাথে সাথে তার জনপ্রিয়তায় ভাটা পড়ে। কিন্তু ধীরে ধীরে তার সেই অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে যায়, তার বেঁচে থাকাই খুব কষ্টদায়ক হয়ে যায়, তার সংসারে অশান্তি হয় এবং শেষ জীবনে তাকে অনেক দুর্বিষহ জীবনযাপন করতে হয়। অর্থনৈতিক অবস্থা এতই খারাপ হয় যে তার চিকিৎসা করার টাকা ছিল না। এভাবেই আমাদের অনেক শিল্পীকে আমরা দেখি যে জীবনের শেষ মুহূর্তে এবং মিডিয়া কোথায় পাওয়া যাচ্ছে বলবেন? এগুলো সাহিত্যমালার দর্শকে। আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমাদের হাতে সময় খুবই কম, সংক্ষিপ্ত। আমরা আরও লেখকের সঙ্গে কথা বলতে চাই। প্রত্যয় জসিম রয়েছে, ইতিহাস প্রসিদ্ধ বিপ্লব, কী নিয়ে লেখা? এটা আসলে আমাদের সে 1857 সালে যে আমাদের এই অঞ্চলে যে সিপাহী বিপ্লব হয়েছে, সিপাহী বিপ্লব নিয়ে আমি লিখতে গিয়ে দেখলাম যে আসলে বিশ্বে অনেকগুলি বিপ্লব হয়েছে। আমাদের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, সেখানে সূর্য সেনের যে আত্মাহুতি, আমি তো মনে করি যে আমাদের স্বাধীনতার প্রথম সূর্য মাস্টারদের সূর্য সেন। আমরা সূর্য সেনের কিন্তু লাশটাও নেই, সেটা সমাধি নেই। যাই হোক, আমি মনে করি যে আমাদের সেই ইতিহাসের পরম্পরায় 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ, এটা কিন্তু পৃথিবীতে একটা বড় ধরনের বিপ্লব, যে আমরা একটা বড় রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াই করে আমরা একটা জাতিরাষ্ট্রের জন্ম দিলাম। এবং সেই এই আমাদের 71 মহান মুক্তিযুদ্ধের কথা, তারপরে আপনি মাও সেতুংয়ের চীনের বিপ্লব, কিংবা কার্ল মার্ক্সের যে সেই 1858 সালে যে কমিউনিস্ট ম্যানিফেস্টো, সেই ধারণাকে কেন্দ্র করে পরবর্তীতে রুশ বিপ্লব, চীনে মাও সেতুংয়ের যে বিপ্লব, অর্থাৎ ইতিহাসের যে প্রসিদ্ধ বিপ্লবগুলি, ফরাসি বিপ্লব, সর্বশেষ আমি ইরানের যে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে যে ইরানে ইসলামী বিপ্লব হলো 1989 সালে, এটাও একটা বলতে গেলে বিশ্বের সব পরাশক্তিকে প্রত্যাখ্যান করে একটা বিপ্লব হয়েছে এবং ইরান এখনও টিকে আছে সেই বিপ্লবের। সেই বিপ্লবগুলো লেখা থাকে, বিশ্বের এই বিখ্যাত বিপ্লবগুলি নিয়ে মূলত আমি বইটি। এটা হচ্ছে রেনেসা প্রকাশনী 404-405 থেকে বইটি বেরিয়েছে। এবং ধন্যবাদ আপনাকে, প্রত্যেকের সঙ্গে আপনাদের অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাদেরকে। জি, আমাদের সঙ্গে আরও একজন হ্যান্ডসাম লেখক রয়েছেন, আমি তাকে অনেকক্ষণ ধরে দেখছি, তার হাতে একটি বই আছে, সেটা আমরা কথা বলেছি ইতিমধ্যেই, নবীন প্রবীণ কবিদের কাব্য সাধনা। যদি আরেকবার বলেন। আমি প্রথমে চ্যানেল আইকে ধন্যবাদ জানাই, তারপর ধন্যবাদ জানাই আমার একজন মিষ্টি উপস্থাপক আমার সাক্ষাৎকার নিচ্ছে, আমি ধন্যবাদ জানাই আমার উপজেলা
বালিয়াডাঙ্গি উপজেলা ঠাকুরগাঁও জেলার সবাই মানুষকে সকলকে আমি ধন্যবাদ জানাই। হ্যাঁ, যদি বলেন এটা কি নিয়ে আসলে? এটা আমার একটা যৌথ কাব্যগ্রন্থ, কবিতা। হ্যাঁ হ্যাঁ। তো আপনি কি আজকে একটু শোনাতে যাচ্ছেন নাকি? না, আমি আমার একটা কবিতা বলতেই পারি আপনার জন্য। ছোট করে বলতে হবে, ছোট খুব সংক্ষেপে। এটা হচ্ছে শহর আব্দুর রউফ, আমি নিজেই। হ্যাঁ, ঝলমলে এই শহরে এক ক্লান্ত পথিক আমি, শুধু চলিতেছি বিশ্রামহীনভাবে। এই শহরে ঝলমলে আলোয় বড্ড বেশি ক্লান্ত আমি। একটু সুন্দর বাতাসের বড়ই অভাব, শহরে যেন কমিয়ে যাচ্ছে অক্সিজেন। আজ সূক্ষ্ম ধুলোয় দূষিত সারা শহর। যে শব্দ দূষণের বালাই নেই, কেউ নেয় না খবর। জি, বাহ, চমৎকার। আপনি ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার সকল ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আমার এই বইটি আপনারা পড়বেন। কোথায় পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে নবসাহিত্য প্রকাশনী, স্টল নম্বর হচ্ছে 743-744। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নীল চক্র নিয়ে আরেকজন হাজির, কালচক্র, সরি, মোহাম্মদ ফজলে কদর। স্বাধীন কি নিয়ে লিখেছেন কালচক্র? এটা একটা রোমান্টিক থ্রিলার, পাশাপাশি একটা মানুষের চাহিদা নাম, এটা লুভের গল্প। আচ্ছা, কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, প্রথম আমার উপন্যাস হিসাবে গাংচিল থেকে বেরিয়েছে। প্রথম উপন্যাস হিসেবে যথেষ্ট সাড়া পাচ্ছে। গাংচিল কত নম্বর স্টল বলে দেন? এটা 408 নম্বর স্টল। 408-এ পাওয়া যাচ্ছে কালচক্র, স্বাধীনের লেখা, মোহাম্মদ ফজলে কদর স্বাধীন। আন্তরিক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। একজন নারী লেখিকা আছেন আমাদের সঙ্গে, তার হাতে দেখতে পাচ্ছি নাবার পোষা প্রাণী। কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। লেখিকা আপনি নিজেই বলেন। সুফিয়া ডেইজি আছেন আমাদের সঙ্গে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শ্রদ্ধা ভাষার শহীদ ও সকল শহীদদের প্রতি শুভেচ্ছা আপনাদের সবাইকে। এটা আমার হচ্ছে নাবার পোষা প্রাণী, একদম ছোটদের জন্য লেখা গল্পের বই। আমি বেসিক্যালি ছোটদের জন্যই লিখি। 20 বছর ধরে এই লাইনে আছি, কারণ প্রাথমিক বিদ্যালয়ে পড়াই, ওই জন্য শিশুদের মনের কষ্টগুলো। আচ্ছা ম্যাডাম এসেছেন, ম্যাডাম আমি বুঝতে পারিনি ম্যাডাম, এটা কেন লিখলেন? নাবার পোষা প্রাণী এটা কেন লিখলেন? নাবার পোষা প্রাণী লেখার আসলে পিছনে শুধু এটা না, আমার এর আগে যে 4টা বই বের হয়েছে, প্রত্যেকটা বইয়ে আমার একটা টার্গেট থাকে যে বাচ্চারা যেন তাদের ভালোবাসাগুলা, তাদের টেক কেয়ারগুলা, তাদের একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল, মনোযোগী হওয়া, এই জিনিসগুলো যেন তারা ফিল করে এবং বাস্তবে যেন তারা মিশে সবার সঙ্গে। এই থেকে আমি যেমন পোষা প্রাণীগুলো নিয়ে যেন তারা খুব আনন্দে দিন কাটায়। এমন অনেকে আছে যাদের পরিবারে তাদেরকে দেখাশোনা করার কেউ নাই, বাবা মা জব করে, যার ফলে আমি আমার নিজের বাচ্চা দিয়ে বুঝি। আমার 2টা বাচ্চা, একটা ডাক্তার হয়েছে, বাট মনের মধ্যে একটা কেমন যেন থেকে গেছে। তো ছোট থেকে মনে হয় যে কোনো পোষা প্রাণী, দাদা দাদি, নানা নানি, এদের সঙ্গে থাকলে, কোনো আত্মীয় স্বজনের সঙ্গে থাকলে তারা অনেক ব্রড মাইন্ডের হয়, তারা উদার হয়। জাস্ট এসব দিক ফলো করে আর তারা যেন ভালো থাকে, এগুলো নিয়ে, এটার জন্য আমার পোষা প্রাণী নিয়ে, প্রকৃতি নিয়ে, পশু পাখি নিয়ে, প্রত্যেকটা জিনিস নিয়ে আমার হচ্ছে বইগুলো। সুফিয়া ডেইজি, প্রিয় দর্শক, একজন শিক্ষিকা, তিনি তার নিজস্ব তাগিদ থেকে আসলে বইগুলো লিখেছেন। কোথায় পাওয়া যাচ্ছে? এটা হচ্ছে 52 নম্বর স্টল, অর্জন প্রকাশনী। এছাড়াও আমার আরও 4টা বই আছে, ছোটদের সময় প্রকাশনীতে আছে, আর অর্জন প্রকাশনীতেই 2টা আছে, আর একটা আছে নির্বাণে, আর ইচ্ছে স্বপ্নতে আছে। আন্তরিক ধন্যবাদ ম্যাডাম, আপনি ভালো থাকবেন, আপনার বইগুলো কাটতে ভালো হোক সেই প্রত্যাশা। আমাদের সঙ্গে আরও একজন লেখক রয়েছেন, তার হাতে বইটি দেখতে পাচ্ছি, নৈতিক শিক্ষা। এর ভেতরে অল ইন ওয়ান তুষার রায় লিখেছে। তুষার রায় কী নিয়ে লেখা? আমি শিশুদের নিয়ে লিখছি, শুরু থেকে শুরু নৈতিক শিক্ষা বইটি। এটা আমাদের শুরু থেকে শুরু যে বাচ্চারা যে শিক্ষাটা গ্রহণ করে, সেখানে বাস্তবতা শিক্ষা নাই। যেমন আমরা শিখছি ওতে অজগারটি আসছে ধীরে আপনি খবর করে, এখান থেকে বাস্তবতা শিক্ষার সাথে কোনো মিল নাই। আমি ওখানে লিখছি অহংকারে হারাই হুঁশ, আমি হব ভালো মানুষ, এমন ধরনের সব শিক্ষামূলক বাক্য আছে। তারপর দেখেন আমাদের আজকাল শিশুরা বড়দের মানছে না, শিক্ষক শিক্ষিকার মানছে না, আমাদের নৈতিকতার অভাব, মূল্যবোধের অভাব, এবং কার সাথে কেমন ব্যবহার করতে হবে তা নিয়ে ছড়াও আছে ভিতরে। যেমন সেগুলো বিষয় এখানে উঠে এসেছে, তাই তো? কোথায় পাওয়া যাচ্ছে বইটি? বইটি চারু শিক্ষাঙ্গন স্টলে 488 নম্বর স্টলে। 488। আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরেকজন ম্যাডাম রয়েছেন, এক লেখিকা রয়েছেন, তার হাতে আমি একটা বই দেখতে পাচ্ছি, অভিশাপ, এবং সেই সঙ্গে আছে কবি ও লায়লা। তাহেরা আফরোজ রয়েছেন। ম্যাডাম, যদি আপনি বলেন আপনার বইগুলো সম্পর্কে। আমার এবার 2টো বই বেরিয়েছে 2025-এর বইমেলায়, মেঘদূত প্রকাশন থেকে। একটি গল্পের বই আর একটি হচ্ছে নাট্যগ্রন্থ, নাটকের বই। কেমন সাড়া পাচ্ছেন? নাটকের বই আমার আসলে এটাই প্রথম। অনেক আগে আমার এই পাণ্ডুলিপিটা আসলে লেখা ছিল, 2005-06 সালের দিকে একটা প্রেক্ষাপট। তো এই
এত বছর পরে আমি এটা আবার এডিট করে বইটা প্রকাশ করলাম। তো মানে যারা পড়েছে, পাঠক যারা পড়েছে তারা প্রশংসা করছে। জি, আর গল্পের বইটা বেশ ভালো যাচ্ছে, মানে অভিশাপ যেটি, হ্যাঁ হ্যাঁ, নাটকের চেয়ে আসলে গল্পটাকেই পছন্দ করছে। অভিশাপ কি নিয়ে লেখা? অভিশাপ এটা ছোট গল্প, 6টা ছোট গল্প, সবগুলো গল্পই বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে লেখা। তাহির হাফেজ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার বইগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আবারও কথা হবে নিশ্চয়ই। জি জি। সুপ্রিয় দর্শক, আজকের আয়োজনে একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। চ্যানেল লাইভ বইমেলা সরাসরি থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আগামীকাল আবারও দেখা হবে সেই প্রত্যাশায়। শুভেচ্ছা রইল। ভাষার মাস ফেব্রুয়ারি, 21 অহংকার, রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার। বই মেলাই মাসে বলে আনন্দিত হই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু বই। সুরে সুরে বলি তাই বই এবং বই, বই আমার প্রিয় বন্ধু, ভালো